হ্যালো চ্যাম্পিয়ন্স, ওয়েলকাম টু দ্য চ্যানেল অফ SBR EdTech। আজ তোমাদেরকে ক্লাস 12 সেমিস্টার 3 এর ভারতের ভূগোল, সেখানে ভারতের পরিবহন এবং যোগাযোগ, এখানে সড়কপথটি হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট। সেটি আজকে ইন ডিটেলে আমরা কমিক বুক ডিটেলড অ্যানিমেটেড নোটসের দ্বারা কিন্তু পড়ে নেব। চলো, একদম খুবই ইজি এবং ইন্টারেস্টিং ক্লাস হতে চলেছে, কারণ সবগুলি নোটস কিন্তু কমিক বুক রূপে দেওয়া আছে আর ইন ডিটেলে MCQ ওয়াইজ আমরা পড়ে নেব। প্রথমেই বুঝতে হবে পরিবহন কথাটা কি। পরিবহন মানে হচ্ছে পণ্য অথবা মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যেই মাধ্যমে যায় সেটাকেই পরিবহন বলে। অর্থাৎ বাস, ঘোড়া, তারপর রেলগাড়ি, ট্রাক, জাহাজ, জলজাহাজ, তারপর উড়োজাহাজ, সব কিছুই হচ্ছে পরিবহনের মাধ্যম। ওকে, এবার এই যে বাস, বাস দিয়ে কি শুধুমাত্র মানুষজন যায়? না, মানুষজনের সাথে ওপরে দেখবে অনেকগুলো মালপত্র থাকে, পণ্য থাকে, সেগুলোকেও নিয়ে যাওয়া হয়। আবার ট্রেনের মধ্যে কি শুধু মানুষ যায়? না, আমাদের যে এই যে ফ্লিপকার্ট, অ্যামাজন, মিশো এগুলো পার্সেল আসছে, সেগুলো কিন্তু ট্রেনে আসে অথবা ট্রাকে আসে। তবে পরিবহন থাকলে ভারতের কিন্তু অর্থনীতি পরিবহনের জন্যই টিকে আছে। এমনকি পৃথিবীতে যত দেশ আছে পরিবহনের উপরে নির্ভরশীল। তো বলা যায় মানব দেহের মধ্যে হৃৎপিণ্ড যেভাবে এই পুরো মানবদেহের মধ্যে রক্তকে সঞ্চালন করে অথবা রক্তকে পুরো দেহে ছড়িয়ে দেয়, সেরকমভাবে পরিবহন কিন্তু ভারতবর্ষ তথা পুরো পৃথিবীর মধ্যে মালপত্র এবং মানুষজনদেরকে পৌঁছতে সাহায্য করে। সেই মার্শাল এবং রবিনসন দুজন ঐতিহাসিক বিদ ছিলেন বা ভূবিদ ছিলেন, তারা বলেছেন কেবল বস্তুর স্থানান্তর নয়, মানব সভ্যতার অগ্রগতির অন্যতম হাতিয়ার হলো পরিবহন। পরিবহনের মাধ্যমে একটি মানুষ দিল্লি থেকে কলকাতা যেতে পারে ট্রেনে বা বাসে, তাই না? এরপরে পরিবহনের তিনটি মূল মাধ্যমকে আমরা পড়ে নেব। সেগুলো কি কি? প্রথমে হচ্ছে জল, জলপথে তুমি যাতায়াত করতে পারবে। তারপরে কি? আকাশপথে। আরেকটি কি? সড়ক পথে, অর্থাৎ এই যে রোডসগুলো রয়েছে, মাটি রয়েছে, এগুলোতে। চলো, তো অর্থনৈতিক গুরুত্ব কি? দেশের অর্থনীতির কিন্তু 7টি মূল স্তম্ভ রয়েছে। সেখানে 7টি মূল স্তম্ভের মধ্যে কি কি পড়ে? পরিবহন, কৃষিকাজ, তারপর শিক্ষা ব্যবস্থা, এসবগুলি পড়ে। কিন্তু পরিবহনকে আমরা সব থেকে ওপরে রাখবো। পরিবহন যদি না থাকে অন্য কোনো কিন্তু শিল্প চলবে না। তোমাদেরকে আস্তে আস্তে এটা ডিটেলে আমি বোঝাবো। খুবই ইজি ক্লাস হবে, খুবই মনোযোগ সহকারে গল্প শোনো জাস্ট, আর এখান থেকেই তোমরা এমসিকিউ কমন পেয়ে যাবে। যেমন, যদি কৃষিতে উন্নতি করতে হয় তাহলে বীজ দরকার, সার দরকার, কীটনাশক দরকার, আধুনিক যন্ত্রপাতি দরকার। আর সেই জিনিসগুলো আনা হবে কিসে? অবশ্যই ট্রাকে আনা হবে, তাই না? এই যে বড় বড় যন্ত্রপাতিগুলো, সেগুলো কোথায় আনা হয়, কিসে আনা হয়? ট্রাকে করে আনা হয় অথবা ট্রেনে করে সেগুলোকে পৌঁছানো হয়। তারপর কি? উৎপাদিত ফসল দ্রুত বাজারে বা শিল্প কেন্দ্রে পৌঁছানোর জন্য কি দরকার? সেই গাড়ি ঘোড়াই দরকার। যে কোনো একটা ফসল হয়েছে মাঠের মধ্যে, ধান হয়েছে, সেই ধানটি যখন ফ্যাক্টরিতে যাবে কিসে যাবে? সেটা কি মানুষ বয়ে নিয়ে যাবে? একদমই না, সেগুলো হয় ট্রাকে যাবে, নয়তো হয়তো কোনো গরুর গাড়ি বা ঘোড়া গাড়িতে গেল। এগুলোই হচ্ছে পরিবহন। কৃষিকাজ কিন্তু পরিবহনের উপরে নির্ভরশীল। দক্ষিণ ভারতের মশলা, কফি মূলত জলপথেই কিন্তু বিদেশে যায়, মনে রাখতে হবে। তাহলে দক্ষিণ ভারত থেকে ওই যে কর্ণাটক, ব্যাঙ্গালোর, এখানে কিন্তু খুব বেশি পরিমাণে কফি উৎপাদন হয়। আর সেগুলো গোটা দেশ তথা পুরো বিদেশের মধ্যেও কিন্তু ছড়িয়ে যায় জলপথে, সড়ক পথে। এরপর কি? শিল্প সম্প্রসারণ, মানে কোনো এক জায়গায় যদি শিল্প হয়েছে, যেমন আমাদের কলকাতা আশেপাশে জামশেদপুর বলতে পারো, দুর্গাপুর বলতে পারো। দুর্গাপুরে কি তৈরি হয়? দুর্গাপুরে তৈরি হয় স্টিল, তাই না? তারপর লোহার রডগুলো, সেগুলোকে যখন দিল্লি পৌঁছানো হবে, কলকাতা থেকে দিল্লি পৌঁছানোর জন্য আমরা দেখি ট্রাকে করে অনেক বেশি বেশি করে রড যাচ্ছে অথবা ভারী ভারী মালপত্রগুলো যাচ্ছে, তাই না? অথবা খুব যদি বেশি পরিমাণে থাকে সেগুলোকে রেল পথেও পাঠানো হয়। তাহলে শিল্প সম্প্রসারের জন্য পরিবহন কিন্তু ইম্পর্টেন্ট। এরপরে প্রাকৃতিক সম্পদ, যেমন কি রানীগঞ্জে কয়লা খনি রয়েছে, আমরা পড়েছি ছোটবেলা থেকে। রানীগঞ্জ, সেখান থেকে কলকাতা একটি রেলপথ স্থাপিত হলো 1853 সালে। আর এটার বাণিজ্যিক ব্যবহার শুরু হলো। কারণ দেখো, কয়লা পড়ে আছে কোথায়? খাদানের মধ্যে পড়ে আছে, মানে কয়লা খনিতে পড়ে আছে।
খনিতে পড়ে থাকলে কিন্তু কয়লার কোনো ব্যবহার নেই, সেটিকে নিয়ে আসতে হবে তাপ বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে, সেখানে কয়লা জ্বালিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হবে। তারপরে কয়লাকে আরও অন্যান্য ফ্যাক্টরিতে পাঠানো হবে যেখানে আগুন জ্বালানোর জন্য কয়লা দরকার, সেগুলো রপ্তানি হয় কিসে? আমরা দেখি যে ট্রেনে করে পাঠানো হয়, মালগাড়িতে, তাই না? তো এটা প্রাকৃতিক সম্পদ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য প্রথম 1853 সালে কলকাতা থেকে রানীগঞ্জ রেলপথ শুরু হয়েছিল, মনে রাখতে হবে। এবার স্যার তোমরা ভাবতে পারো, স্যার কলকাতায় কেন রানীগঞ্জের যে কয়লাগুলো কলকাতায় কেন নিয়ে আসা হতো? কারণ কলকাতা তখনকার দিনে রাজধানী ছিল, মনে রাখতে হবে, তখন দিল্লি রাজধানী ছিল না। বাণিজ্য এবং বাজারের প্রসার, বাণিজ্য এক জায়গা থেকে আরেক জায়গায় বাণিজ্যিক করতে হলে তোমাকে রোডস দরকার, পরিবহন দরকার। বাজার প্রসার করতে হলে তোমাকে রোডস দরকার, পরিবহন দরকার, তাই না? যেমন কি সুয়েজ খালের মধ্যে ভারতের চা, পাট দ্রব্য পাশ্চাত্যে পাঠানো সহজ হয়েছে, কিসের পথে? সেই যে জলপথের জন্য। তারপর বেনাপোল, পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশের সাথে ভারতের বাণিজ্যের প্রসার ঘটেছে। তাহলে দুটো সীমান্তের নাম কি বাংলাদেশের ভারতের বাণিজ্যের প্রসার ঘটানোর? বেনাপোল এবং পেট্রাপোল, দেখতে পাচ্ছ তোমরা। তারপরে এই যে তোমরা দেখছো বাণিজ্য এবং বাণিজ্যের প্রসার, ধরে নাও তোমার কোনো একটা দোকান আছে কলকাতার মধ্যে এবং সেই দোকান থেকে পুরো তুমি দেশে বিজনেস করতে চাও, তুমি অনলাইন স্টোর খুললে, সেই অনলাইন স্টোরে অর্ডার আসলো, সেই যে অর্ডারটি আসলো তুমি পৌঁছাবে কী করে? হয় রেলে পাঠাবে, নয়তো সেটা কি বাসে পাঠাবে, তাই না? আসলে তুমি কী করবে? ডেলিভারি অ্যাপে সেটাকে ডেলিভার করার চেষ্টা করবে। আর ডেলিভারি অ্যাপ কি ইউজ করে? ট্রেন অথবা বাস অথবা প্লেন ইউজ করে। তো তারা এভাবে কিন্তু পার্সেলগুলোকে পাঠায়। তারপরে কর্মসংস্থান, দেখো সড়কপথ অথবা পরিবহন থাকার জন্য, সড়কপথ অথবা এই পরিবহন থাকার জন্য কিন্তু মনে রাখবে আমাদের কর্মসংস্থান বাড়ছে। যেমন রেলের মধ্যে অনেক প্রচুর পরিমাণে কিন্তু নিয়োগ করা হয় প্রতি বছর, যে রেলের চালক দরকার, রেলের মধ্যে টিটি দরকার, রেলের যারা নিরাপত্তার জন্য আরপিএফ দরকার, অনেক কিন্তু নিয়োগ হয়। তো এইভাবে কর্মসংস্থান কিন্তু ঘটছে। সড়ক পথেও যেমন ট্রাফিক পুলিশকে নিয়োগ করা হয়, তারপর অনেক ট্রাক চালক এই পরিবহন ব্যবস্থার মাধ্যমে তাদের বাড়িঘর চলছে। বায়ুপথেও আমাদের পাইলট, এয়ার হোস্টেস, তারপর জলপথে নেভি অফিসার রয়েছে, তাই না? রেল তো পড়লাম আমি, সড়ক পথেও বুঝতে পারলে। তো ভারতীয় এই যে পরিবহন ব্যবস্থা, এটাই কিন্তু সব থেকে বেশি কর্মসংস্থান দিচ্ছে ভারতের মধ্যে। সেটা কোনো আর্মি নয়, সেটা কোনো কিন্তু মাস্টার অথবা ধরেন শিক্ষকতা নয়। সব থেকে বেশি যদি মানুষ কাজ পায় সেটা হচ্ছে পরিবহন ব্যবস্থার মাধ্যমে। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার, ভারতীয় রেল কর্মসংস্থান অর্থাৎ এই যে জব দেওয়াতে সব থেকে বড় রাষ্ট্রীয় উদ্যোগ একটা। মানে যদি বলা হয় ভারতের কোন ব্যবস্থা সব থেকে বেশি চাকরি দেয়, তাহলে সেটা হচ্ছে ভারতীয় রেল। এরপরে জাতীয় আয় বৃদ্ধি, পরিবহন ব্যবস্থার মাধ্যমে প্রতি বছর আমাদের ভারতবর্ষে কিন্তু 6.4 করে জিডিপি বেড়েই চলেছে, ঠিক আছে? 6.4 করে জিডিপি বেড়ে চলেছে। জিডিপি মানে কি? জিডিপি মানে হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মানে একটি মানুষ সারা বছরে কত টাকার খরচা করে। ধরে নাও একটি মানুষ এবছর খরচা করলো 1 লাখ টাকা, তাহলে সামনের বছর 6% সেটি বেড়ে যাবে। তার মানে সামনের বছর সে খরচা করবে 1.06 ল্যাক্স টাকা, ঠিক আছে? মানে 1,06,000 টাকা। তো এভাবে এভাবে কিন্তু দেশ উন্নত হচ্ছে, মানুষজন বেশি করে খরচ করতে পারছে, আয়ও করতে পারছে পরিবহন ব্যবস্থার মাধ্যমে। পরিবহনের চক্রাকার প্রভাব, পরিবহনের চক্রাকার প্রভাবটাকে এবার আমরা পড়ি। ওকে, পুরো দেশ যদি একদিনের জন্য যদি পরিবহন ব্যবস্থা বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু দেশের অর্থনীতি পুরোপুরি ডাউন হয়ে যাবে। যেমন করোনার সময়টা মনে করো, সব কিছু বন্ধ ছিল, তখন সমস্ত দেশ কিন্তু হয়ে পড়েছিল বেহাল, তাদের কাছে কোনো রকম সেরকম খাদ্য ছিল না, টাকা ছিল না। তাই সবার প্রথমে যে জিনিসটিকে মান্যতা দেওয়া হয় যে করোনার সময়েও এই জিনিসটি করা যাবে, সেটা হচ্ছে কৃষিকাজ এবং এই যে সড়ক পথে সেই ট্রাকগুলোকে তখন চলাচল করতে দিচ্ছিল আর কৃষিকাজ করতে দিচ্ছিল। কারণ যদি কৃষিকাজ না হয় মানুষ না খেয়ে মারা যাবে, তাই না? তাহলে আমরা এই চ্যাপ্টার থেকে কি কি পড়লাম? পরিবহন মানবদেহের ধমনির মতো। 1800
1853 সালে কলকাতার রানীগঞ্জ রেলপথ স্থাপিত হয় কয়লা খনির জন্য। সুয়েজ খাল দিয়ে পাশ্চাত্যে বাণিজ্য করা সম্ভব হয়েছে। পাশ্চাত্য মানে হচ্ছে সেই পশ্চিমের দেশগুলো, ইউরোপ দেশগুলো। বেনাপোল, পেট্রাপোল, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য এই পথে হচ্ছে। ভারতীয় রেল সব থেকে বেশি কর্মসংস্থান দেয়। ভারতে মোট অভ্যন্তরীণ উৎপাদন রয়েছে 6.4। ওকে, মানে প্রতি বছর ভারত কততে গ্রো করছে? 6.4 করে। এরপরে আমরা দেখে নিচ্ছি এখানে মাইন্ড ম্যাপ, যেখানে আমরা দেখে নিলাম কৃষি, শিল্প, সম্পদ, বাণিজ্য, বাজার, কর্মসংস্থান আর জাতীয় আয় সব কিছুকেই কিন্তু প্রভাব ফেলে এই ভারতের পরিবহন। এবার সামাজিক এবং অর্থনৈতিকটা আমরা দেখে নিই। অর্থনৈতিক যদি তোমরা দেখো তাহলে প্রতিটি জায়গায় জায়গায়, যেমন কোনো শহর হোক বা গ্রাম হোক, সেখানে সংগঠিত বাজার সৃষ্টি হয়। সেই বাজারগুলো সৃষ্টি হয় কিভাবে? গ্রাম থেকে সেই ফল মূল শাকসবজি সেগুলো নিয়ে শহরে বাজার দেওয়া হয়, আর সেখানে মানুষজন কিনতে পারে। এই যে ফলমূল গ্রাম থেকে নিয়ে যাওয়া হচ্ছে, এটা কিভাবে সম্ভব হলো? এটা একমাত্র সম্ভব হলো সেই পরিবহন ব্যবস্থার মাধ্যমে। সামাজিক গুরুত্ব কি? মানুষের জীবনযাত্রার কিন্তু মনোন্নয়ন ঘটছে। পোশাক, রুচি, বিজ্ঞানভিত্তিক দৃষ্টিভঙ্গির কিন্তু প্রসার ঘটছে এই পরিবহন ব্যবস্থার মাধ্যমে। মানে মানুষ বিদেশি কাপড় পরতে পারছে, দিল্লির কাপড়, মুম্বাইয়ের কাপড় পরতে পারছে। তো মানুষের স্টাইলটা এভাবে কিন্তু ডেভেলপ হচ্ছে। দুর্গম পথকে সুগম করছে পরিবহন ব্যবস্থা। যেমন এক সময় কি হচ্ছিল যে লাদাখ যাওয়ার মতো কোনো রাস্তা ছিল না, ওরকম অফরোড দিয়ে যেতে হতো। কিন্তু এখন যদি তুমি লাদাখ যাও, পুরোপুরি হাইওয়ে তৈরি হয়ে গেছে। সেখানে তুমি তোমার গাড়ি অথবা তোমার বাইক চালিয়ে খুবই ইজিলি যেতে পারবে। এবার লাদাখ কিন্তু সেই মাউন্টেন এরিয়াতে পড়ছে, যেখানে যাওয়া একদমই দুর্গম, আর সেখানে আমরা পরিবহন ব্যবস্থার মাধ্যমে যেতে পারছি। এমনকি তোমরা যদি কোনো দিন শিলিগুড়ি থেকে মেঘালয় যেতে চাও বা দার্জিলিং যেতে চাও, সেগুলির গাড়িও অ্যাভেলেবেল আছে। তো সেটা সম্ভব হচ্ছে পরিবহন ব্যবস্থার মাধ্যমে। জনসংখ্যার বন্টন। পরিবহন ব্যবস্থা দুর্গম পার্বত্য মরুভূমি অঞ্চলে জনবসতি গড়ে তুলতে সাহায্য করে। মানে কোনো এক মরুভূমিতে যদি রোড থাকে, তাহলে সেখানে বাড়িঘর গড়ে উঠবে। কারণ কি? সেদিক দিয়ে যাতায়াত হচ্ছে, আর যাতায়াত হচ্ছে বলে মানুষ সেখানে বাড়িঘর গড়ে তোলার কিন্তু সাহস পাবে। অনগ্রসরতা দূরীকরণ, মানে আঞ্চলিক অসাম্য দূর হয়। ভারতের উত্তর পূর্ব সীমান্তে সড়ক ও রেল পরিবহন দুর্গমতাকে জয় করেছে। মানে এই যে তোমরা দেখছো আসাম, মেঘালয় অঞ্চলগুলো, ঠিক আছে, আসামের দিকে এখন ট্রেন চলছে, যেটি একদম লাস্ট সুখিয়া, কি না, তিনসুকিয়া অবধি যাচ্ছে। অথবা এমনও ধরে নাও যে ওদিকে মণিপুর অবধি যাওয়ার মতো প্ল্যান রয়েছে, নাগাল্যান্ড অবধি রেলপথ করার প্ল্যান রয়েছে। তো এগুলো হচ্ছে কিভাবে? পরিবহন ব্যবস্থার মাধ্যমে। সেখানে রেলে করে, রেলের যে সেই লাইনগুলো রয়েছে, রেল করে নিয়ে যাওয়া হচ্ছে। রেল করে সেই পট্টিগুলোকে নামিয়ে সেখানে কিন্তু রেলপথ তৈরি করা হচ্ছে। আর পরিবহন ব্যবস্থায় কিন্তু পরিবহন ব্যবস্থাকে সাহায্য করছে এভাবে। এরপরে শিক্ষা এবং সংস্কৃতি, জ্ঞানের প্রসার ঘটছে। যেমন এই যে এখনকার দিনে আমরা যে কোনো বই বাড়িতে অর্ডার করে নিতে পারি, যে কোনো জিনিসকে বাড়িতে অর্ডার করে নিতে পারি। এভাবে জ্ঞানের প্রসার ঘটছে, সাংস্কৃতিক মিলন ঘটছে। আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারছি, যেখানে গিয়ে মানুষের সঙ্গে দেখা করতে পারছি, তাদের সংস্কৃতি শিখতে পারছি। তোমরা দার্জিলিংয়ে আসছো, দার্জিলিংয়ে সেই নেপালিদের সংস্কৃতি শিখছো। নেপালিরা কলকাতা যেতে পারছে, সেখানে গিয়ে তারা কলকাতার সংস্কৃতি শিখতে পারছে। আবার দক্ষিণ ভারতের লোকেরা উত্তর ভারতে অথবা মেঘালয় সাইডে এসে এদিককার নতুন নতুন সংস্কৃতি শিখতে পারছে পরিবহন ব্যবস্থার মাধ্যমে, বা রেলপথ, সড়কপথের জন্য, অথবা উড়োজাহাজ অর্থাৎ বায়ুপথের জন্য। রাজনীতি, যুদ্ধ এবং উদ্ধার। ভবিষ্যতে কোনো যদি যুদ্ধ লাগে, তাহলে বলো সেই যে আর্মিদের ট্রাকগুলো বা আর্মিদের যে জিপগুলো, সেগুলো যাবে কোন দিক দিয়ে? রাস্তা দিয়েই যাবে। তার জন্য পরিবহন ব্যবস্থা খুব ভালো হওয়া দরকার, যেটি এখনকার দিনে কিন্তু ভারতবর্ষ খুবই ডেভেলপ করছে আস্তে আস্তে। যেমন আমার এই এলাকা শিলিগুড়ি এরিয়াতে এখন তৈরি হচ্ছে চীনের জন্য পথ, এবং শিলিগুড়ি করিডোরের এখানে অনেকগুলো রাস্তা তৈরি হচ্ছে। যেমন মেঘালয়, আসাম এদিককার রাস্তাগুলো বড় বড় রাস্তা হচ্ছে, যাতে ভবিষ্যতে কোনো দিন যদি আমাদের অন্যান্য দেশের সঙ্গে যুদ্ধ হয়, তাহলে আর্মিতে পৌঁছোতে কিছুটাও সময় লাগবে না, কারণ এতগুলি কিন্তু এখানে ক্যাম্প রয়েছে এবং পরিবহন ব্যবস্থা এতটাই ভালো। ওকে, 1962 সাল
চীনের কাছে ভারতের পরাজয় হয়েছিল, কারণ কি? কারণ রাস্তা ছিল না ভারতের মধ্যে, রাস্তা রোডস ছিল না, তাই ভারতের আর্মিরা সেখানে পৌঁছতেই পারেনি, আর চীন জয় করে নিয়েছে সেই অঞ্চলটিকে। তারপরে 1999 সালে উত্তর পশ্চিম সীমান্তে উন্নত পরিবহনের জন্য ভারত কিন্তু কার্গিল যুদ্ধে জিতে গিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। 1999 সাল মনে রাখতে হবে। কত সালে চীনের কাছে হেরেছে? 1962 সাল। কেন হেরেছে? পরিবহনের জন্য। এবার আবার যদি তুমি ত্রাণ বা উদ্ধার কার্যকে ভাবো, যেমন ধরে নাও কয়েকদিন আগে আমফান এলো। আমফানে সেই যে দীঘার পার্শ্ববর্তী অঞ্চল, উড়িষ্যার পার্শ্ববর্তী অঞ্চল, সেই জনদের যে বাঁচানো হলো হেলিকপ্টার দিয়ে অথবা সেখানকার বাসেসগুলো দিয়ে, সেই বাসগুলো চলাচল করলো পরিবহন সেই রাস্তাগুলোতে। আর এভাবেই কিন্তু মানুষকে পরিবহন ব্যবস্থা ভালো থাকলে উদ্ধার করা যায়। ভাবো এমন একটি জায়গা সুন্দরবনের যেখানে কোনো রোডস নেই, সেখানে মানুষ কিভাবে যাবে? অবশ্যই হেলিকপ্টার দিয়ে, কারণ ট্রাক তো সেখানে যেতে পারছে না, বাস তো যেতে পারছে না। তো পরিবহন ব্যবস্থা ভারতে কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করছে। এরপরে পরিবহন ব্যবস্থা কীরকম হতে পারে? স্থলপথ হতে পারে, যেটা আজকে পড়ছি সড়ক, তারপরে জলপথ হতে পারে, আকাশপথ, নলপথ হতে পারে। নলপথ মানে কি? এবার নলপথটা বোঝানো হয়েছে সেই গ্যাস লাইন অথবা সেই যে পেট্রোল লাইন অথবা সেই জলের লাইন, এগুলোর নিয়ে পরিবহন ব্যবস্থার মধ্যে এগুলোও পড়ে কিন্তু। যেমন দেখো, এই এখনকার দিনে গ্যাস এক জায়গা থেকে আরেক জায়গা পৌঁছানোর জন্য কোনো কিন্তু পাইপ সেরকম নেই। তো আমাদের কি করতে হয়? গ্যাসের সেই অথরিটি অফিসে গিয়ে গ্যাসগুলো কালেক্ট করতে হয় বা বাড়ি বাড়ি গিয়ে দিয়ে যায়। কিন্তু ভবিষ্যতে এমন হবে পুরো ভারতবর্ষের মধ্যে সেই গ্যাসের লাইন থাকবে মাটির নিচ দিয়ে, এবং বাড়িতে ডিরেক্ট পাইপটা উঠে আসবে এবং ডিরেক্টলি সেটা গ্যাসের সঙ্গে কানেক্টেড থাকবে। তো ডিরেক্টলি আমরা কোথাও না গিয়েই রান্নাবান্না করতে পারবো। তো পরিবহন ব্যবস্থা এভাবে কিন্তু ডেভেলপ করছে। রজ্জুপথ অর্থাৎ রোপওয়ে, যেগুলো পাহাড়ের মধ্যে, যেমন মানালি রয়েছে, সিমলা রয়েছে, কাশ্মীর রয়েছে, সেখানে কিন্তু এমন কিছু কিছু জায়গা আছে যেগুলোতে খাড়া ঢাল রয়েছে। খাড়া ঢালের জন্য সেখানে গাড়ি নামতে পারবে না, কোনো 4x4 গাড়িও উঠতে পারবে না, এত খাড়া ঢাল হয়। তো সেখান থেকে মানুষজনকে অথবা জিনিসপত্র নামানোর জন্য রোপওয়ে তৈরি করা হয়েছে। দার্জিলিং এরিয়াতে প্রথম রোপওয়ে এদিকেও তৈরি করা হয়েছিল, কার্শিয়াং এরিয়াতে, ঠিক আছে, কার্শিয়াং থেকে শিলিগুড়ি অবধি, সুকনা অবধি, কিন্তু সেটা প্রজেক্ট কমপ্লিট হয়নি। কারণ কি? ভবিষ্যতে সড়ক বানিয়ে দেওয়া হলো, তো এই রোপওয়েটা আর দরকার পড়লো না। এই রোপওয়ে দিয়ে কী কী করা যেত? সেই দার্জিলিংয়ের যে চায়ের পাতাগুলোকে খুবই আরামে কিন্তু শিলিগুড়ি অথবা সুকনা অঞ্চলে নামিয়ে দেওয়া যেত, যেটা অনেক সাশ্রয় হতো গাড়ির তেল, এবং তার সঙ্গে কি হতো? আমাদের এনভায়রনমেন্টটা একটু কম পলিউশন হতো, আর পথ দুর্ঘটনাও কম হতো, তাই না? এবার আমরা চলে আসি পুরোপুরি স্থলপথ অথবা সড়কপথের মধ্যে। সেগুলো কীরকম হতে পারে? দেখো, সড়কপথ দু ধরনের হয়। এবার সড়কপথের মধ্যে কিন্তু রেলপথটাও পড়ছে, ঠিক আছে, কারণ ওটা মাটির মধ্যে পড়ছে, তার জন্য স্থলপথের মধ্যে সড়কপথ এবং রেলপথ পড়ছে। স্থল মানে হচ্ছে মাটি, মাটির উপরে গাড়ি ঘোড়াও চলে, রেলও চলে। এবার সড়কপথ হলো বিশ্বের প্রাচীনতম এবং ব্যস্ততম ও দীর্ঘতম পরিবহন মাধ্যম। পুরো ওয়ার্ল্ডের মধ্যে যদি তুমি বলো সবথেকে প্রাচীনতম পরিবহন মাধ্যম কি, তাহলে ওটা হচ্ছে সড়কপথ। মানুষ কিন্তু প্রথমে সড়কে গাড়ি ঘোড়া তৈরি করেছে, তারপরে গিয়ে নৌকা তৈরি করেছে। আগে কিন্তু সড়কেই তারা চলাচলের জন্য ধরে নাও চাকা তৈরি করেছে, তারপরে সেই চাকা থেকে ঘোড়া গাড়ি, গরু গাড়ি, মহিষা গাড়ি এগুলো তৈরি করেছে, তাই না? তারপরে গিয়ে কিন্তু বেরোলো নৌকা। ওকে, তো এই সড়ক পথকে আমরা দু ধরনের দেখতে পারি। কাঁচা সড়ক, যেখানে কোনো বিটুমিন অথবা সেই যে পাকা যেগুলোকে বলা হয় সেরকম কোনো সড়ক নেই। আরেকটা হচ্ছে কাঁচা সড়ক। আমি কাঁচা সড়ককেই বোঝাচ্ছিলাম, সরি। কাঁচা সড়ক হচ্ছে যেখানে কোনো বিটুমিন অথবা পাকা কোনো কিছু নেই। আর পাকা সড়ক তো তোমরা সবাই জানো, এখনকার দিনে আমরা চলাচল করি যেই সড়কের ওপরে। ওকে, গ্রামাঞ্চলে কিন্তু কাঁচা সড়ক দেখা যায়, আর এটা মাটি, ইট, সুরকি, মোরাম এগুলো দিয়ে তৈরি হয়। ওকে, এগুলোতে কি হয়? পশুযান, সাইকেল, স্কুটার এগুলো চলে। তো এগুলো খুবই বলতে গেলে বেসিক জিনিস। আমি জাস্ট ওপরে ওপরে এগুলো পড়িয়ে দেবো, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি হাইলাইট করে দেবো। সড়ক পথ বা হাইওয়ে দেখা যায় মজবুত রাস্তা, তাই না?
যেগুলো হাইওয়ে হয় সেগুলো মজবুত পাকা রাস্তা হয়, সেগুলো ইট পাথর সিমেন্ট দিয়ে পিচ দিয়ে কংক্রিট অথবা বিটুমেন দিয়ে তৈরি হয়। ওকে, এগুলোতে কি বাস লরি ট্যাঙ্ক এগুলো চলাচল করে। কিন্তু এখানে জানার বিষয় আছে, কোন সেই সাম্রাজ্য প্রথম তৈরি করেছিল এই পাকা সড়ক, সেটা মনে রাখতে হবে রোমানরা। তোমরা রোম তো পড়েছো, রোম সাম্রাজ্যের মধ্যে সেই রোমানগণ কিন্তু প্রথম পাকা পথ তৈরি করে। এবার পাকা পথটা তারা কীভাবে তৈরি করে, তারা কিন্তু তখনকার দিনে যে পাথরগুলোকে একটার পর একটা বসিয়ে সেই পাথরগুলোর মধ্যে চুনা পাথর অথবা অন্যান্য পাথরের মিশ্রণের ঘোল দিয়ে দিত। আর এর ফলে কী হতো, সেটা আস্তে আস্তে শক্ত হয়ে যেত। এর ফলে সেই যে রাস্তাটা সেটা কখনোই ভাঙতো না। বিশ্বাস করো, এমন এমন রোমান পথ এখনও রয়েছে যেগুলো এখনও ভাঙেনি। যদি তোমরা কোনোদিনও সেই রোমের এরিয়াগুলোতে যাও ঘুরতে, দেখলে তোমরা অবাক হয়ে যাবে যে সেগুলো প্রায় কত হাজার হাজার বছর আগে বানানো, কিন্তু এখনও রয়েছে। চলো এরপর নেক্সট আমরা পড়ছি কাঁচা এবং পাকা সড়কের মধ্যে তফাৎ কী। এগুলো আমাদের একদমই বেসিক জিনিস, আমরা এগুলোকে সময় নষ্ট করবো না। সড়ক পথ কয় রকম হতে পারে? 4 রকম: আন্তর্জাতিক, জাতীয়, রাজ্য এবং গ্রাম্য। আন্তর্জাতিক মানে কি? ইন্টারন্যাশনাল, যেটা এক দেশের সঙ্গে আরেক দেশকে জুড়ে দেয়। জাতীয় সড়ক মানে কি? যেটা দিয়ে তুমি এক রাজ্য থেকে আরেক রাজ্য যেতে পারবে, দেশ পুরোপুরি ঘুরতে পারবে, নিজের দেশ। জাতীয় মানে নিজের দেশকে ঘোরা। আন্তর্জাতিক মানে কি? যেটা যেই রাস্তাটা আমাদের দেশ থেকে অন্য দেশে চলে যাচ্ছে, যেমন নেপালের রাস্তা রয়েছে। ভারতের যদি তোমরা পানি ট্যাঙ্কি হয়ে মানে নেপালের এদিকে যদি যাও, নকশলবাড়ি পানি ট্যাঙ্কি হয়ে, তাহলে তোমরা কিন্তু ঢুকে যাবে নেপাল এরিয়াতে। অথবা ভারতের যদি তোমরা শিলিগুড়ি দিয়ে চেষ্টা করো, শিলিগুড়ি অথবা চ্যাংরাবান্ধা দিয়ে, তাহলে তোমরা চলে যেতে পারবে বাংলাদেশ। এগুলো রাস্তা হচ্ছে আন্তর্জাতিক রাস্তা। এবার জাতীয় সড়ক কি? জাতীয় সড়ক যেমন কি NH-31, যেগুলো শিলিগুড়ি থেকে আমাদের কলকাতা যাচ্ছে। রাজ্য সড়ক কি? রাজ্য সড়ক হচ্ছে যেটা রাজ্যের মধ্যেই তৈরি করা হয়েছে রাজ্যকে ঘোরার জন্য। ওকে, গ্রাম্য সড়ক তো তোমরা সবাই জানো, গ্রামের মধ্যে ছোট ছোট যেগুলো সড়ক তৈরি করা হয় সেগুলোকে গ্রাম্য সড়ক বলে। সেই গ্রামের সড়কে কিন্তু একটা খুব জোর ট্রাক ঢুকতে পারবে এবং রাস্তাগুলো খুবই সরু হয়। বর্ডার ক্রসিং আন্তর্জাতিক সড়কপথ আমরা দেখব যে আন্তর্জাতিক সড়কপথে কোন কোন সেই রাস্তা রয়েছে। যেমন কলকাতা ঢাকা 35 নাম্বার, এখানে কিন্তু 35 নাম্বার এটা আন্তর্জাতিক সড়কপথ। তারপরে লাহোর অমৃতসর দিল্লি একটি সড়কপথ রয়েছে। অমৃতসর ইম্ফল ইয়াঙ্গুন একটি রয়েছে। রক্সল অ্যান্ড কাঠমান্ডু, রক্সল যে আছে, রক্সলটা বিহার অঞ্চলে পড়ে, সেদিক দিয়ে কাঠমান্ডু তুমি যেতে পারবে। বিশ্ব ব্যাংকের সহায়তায় এই যে আন্তর্জাতিক সড়কপথ এগুলো তৈরি হয়। কি বললাম? বিশ্ব ব্যাংক মানে কি? ওয়ার্ল্ড ব্যাংক, যেখানে সমস্ত দেশের টাকা দেওয়া হয়, সমস্ত দেশ যেখানে টাকা পে করে, আমরা যেমন ট্যাক্স দিই, সেরকম সমস্ত দেশের সেখানে যে সরকার সেখানে টাকা পে করে, ট্যাক্স পে করে, আর সেই ট্যাক্সের টাকা দিয়ে কিন্তু এই রোডগুলো তৈরি হয়, মনে রাখতে হবে। ওকে, জাতীয় সড়ক যে রয়েছে, জাতীয় সড়ক দেশের রাজধানী, বড় বন্দর, রাজ্যগুলিকে যুক্ত করে। রাজ্য সড়ক যে রয়েছে, জাতীয় সড়ক তবে বুঝলে কি? দেশের রাজধানী মানে দিল্লি, বড় বন্দর মানে ধরে নাও মুম্বাই বন্দর রয়েছে, ঠিক না? তারপরে বিশাখাপত্তনম রয়েছে, এগুলোকে যুক্ত করে। ওকে, তারপর আর কি? কেন্দ্রীয় সরকারের অধীনে এটা পড়ে। রাজ্য সরকারের অন্তর্গত জেলা এবং শহরের সড়কগুলি পড়ে। জেলা এবং শহরের সড়কগুলি। গ্রামের শহরগুলো, সেগুলো গ্রামের যে সড়কগুলো রয়েছে সেগুলো কিন্তু সেখানকার গ্রাম পঞ্চায়েত অথবা প্রধানের দায়িত্বে থাকে। এবার আমাদেরকে এখান থেকে কিছু MCQ দেখতে হবে। যেমন কলকাতা থেকে ঢাকার সেই সড়কটার নাম কি? 35 নম্বর আন্তর্জাতিক হাইওয়ে। ওকে, ইন্টারন্যাশনাল রোড। এখানে সৌহার্দ্য বাস চলে, তারপর শ্যামলী পরিবহন চলে, এগুলো পরিবহন চলে। আসতে পারে, বলা যায় না, তোমাদের বইয়ে রয়েছে তাই আমি বলতে বাধ্য হলাম। ব্রিটিশদের মাধ্যমে ভারতে পাশ্চাত্য সংস্কৃতির কিন্তু প্রসার ঘটে। ব্রিটিশরা এসেছিল, ভারতের মধ্যে সড়কপথটা ডেভেলপ করেছে। ওকে, 1962 সালে চীনের কাছে পরিবহনের জন্য আমরা হেরেছিলাম। 1999-এ পাকিস্তানের কাছে আমরা জিতেছিলাম কার্গিল যুদ্ধের মধ্যে, এগুলো মনে রাখতে হবে। ওকে, আর বিশ্বের প্রাচীনতম দীর্ঘতম পরিবহন যদি তোমাদের বলে, তাহলে কোনটি হবে? সেটা সড়কপথ হবে। রক্সোল আর কাঠমান্ডু এটা ত্রিভুবন সড়কপথ। এর নাম কি? ত্রিভুবন সড়কপথ। এটা ইম্পর্টেন্ট। এবার নেক্সটে আমরা চলে আসি।
এখানে একটা তোমাদের মাইন্ড ম্যাপ দেওয়া আছে, তোমাদের সুবিধার্থে দেখে নিও এটাকে। ভারতের সড়কপথকে এবার তোমরা দেখো। ভারতের সড়কপথটা দেখতে মনে হচ্ছে অনেকগুলো কেউ তার বা সুতোর কেটে দিয়েছে। ওকে, বিশ্বাস করো ভারতের সড়কপথ এত বিস্তৃত যে ভারতের পুরো সড়কপথকে যদি তুমি মেপে দেখো, ভারতে মোট সড়কপথ রয়েছে 67 লক্ষ কিমি। 67 লক্ষ কিমি দীর্ঘ সড়কপথ রয়েছে ভারতবর্ষের মধ্যে। এবার একটা জিনিস তোমাদেরকে অবাক করা বিষয় বলি, ভারতের যদি কাশ্মীর থেকে একদম কন্যাকুমারী পর্যন্ত তুমি যাও লম্বালম্বি, তাহলে হয়তো ভারতের এখান থেকে এখানে কত দূরত্ব হবে, খুব জোর হলে সেটি 4,000 কিলোমিটার হতে পারে। এবার 4,000 কিলোমিটার যদি এদিকে হয়, এদিকেও আমি মেনে নিলাম ওই ধরে নাও 3,000-এর মতো হবে, ঠিক আছে? তো এই 67 লক্ষ কিমি আসলো কোথার থেকে? এগুলো ধরা হচ্ছে ছোট থেকে ছোট রাস্তা, গ্রাম্য রাস্তা, সমস্ত সেই রাস্তাগুলিকে ধরে সেভাবে 67 লক্ষ কিমি হচ্ছে। পাকা সড়ক 67%, আর প্রতি বর্গ কিমিতে 2.4 কিমি কিন্তু সড়ক ঘনত্ব রয়েছে। ওকে, যাত্রী ও পণ্য, দেশের 85% যাত্রী এবং 71% পণ্য সড়ক পথে কিন্তু পরিবহন হয়। মানে দেশের মধ্যে 85% লোক এই সড়ক পথে চলাচল করে, হয় রেলের দ্বারা নয়তো গাড়ির দ্বারা, আর 15% যারা রয়েছে তারা হয়তো জলপথে অথবা উড়োজাহাজে তারা ট্রাভেল করে। তারপরে 71% পণ্য মানে জিনিসপত্র, সেগুলো চলাচল করে এই সড়ক পথের মাধ্যমে। উপলব্ধতা, 1000 জনের জন্য 5.13 কিলোমিটার রয়েছে, প্রতি 1000 জনের জন্য 5.13 কিমি রয়েছে, তারা এতটা পথকে ইউজ করতে পারবে 1000 জন, ঠিক আছে? এরপরে রাস্তা চেনার উপায়, জাতীয় সড়কের যদি তোমরা মাইলস্টোন দেখো হলুদ আর সাদা থাকে, রাজ্য সড়ক সবুজ আর সাদা থাকে, জেলা সড়ক কালো এবং সাদা থাকে, গ্রাম্য সড়ক লাল এবং সাদা থাকে। যারা গ্রামে থাকে তারা নিশ্চয়ই এই মাইলস্টোনটি দেখেছ। জেলা সড়কটা খুব কম দেখা যায়, রাজ্য সড়কটা দেখা যায়, জাতীয় সড়কটা আমরা বেশি বেশি করে দেখি যখন আমরা হাইওয়েতে চলি, তাই না? জাতীয় সড়ক হলো দেশের মধ্যে সব থেকে বৃহৎ এক্সপ্রেসওয়ে অথবা সেই যে বড় বড় ন্যাশনাল হাইওয়েগুলো। ওকে, এবার আমরা চলে আসি, দেশের মধ্যে অনেকগুলো হাইওয়ে রয়েছে কিন্তু এক একটা দেশের এক একটা নাম। যেমন ভারতে তাকে বলে ন্যাশনাল হাইওয়ে, ইতালিতে বলে অটোস্ট্রেট, ফ্রান্সে বলে অটো রুট, জার্মানিতে বলে অটোবান, যুক্তরাষ্ট্রে বলে এক্সপ্রেসওয়ে অথবা মোটরওয়েজ। এরপরে জাতীয় সড়ক যদি আমরা দেখি, জাতীয় সড়কে ভারত কিন্তু মোট সড়কের মাত্র 2.19 মানে 1.52 লক্ষ কিমি 2024 সাল মোট অনুযায়ী মোট 87টি এখনো অবধি কিন্তু আমাদের ন্যাশনাল হাইওয়ে রয়েছে। ওকে, মাইলস্টোন কি? হলুদ সাদা, এটা এমসিকিউ আসতে পারে। সব থেকে বেশি সড়ক কোন রাজ্যের মধ্যে রয়েছে? মহারাষ্ট্রে রয়েছে, দৈর্ঘ্য হচ্ছে 17,951 কিমি, এটা মনে রাখতে হবে। পশ্চিমবঙ্গে 3,664 কিমি। বুঝতে পারছো পশ্চিমবঙ্গ কোথায় পিছিয়ে আছে? যদি পরিবহন ঠিক হয়ে যায় পশ্চিমবঙ্গ টপে চলে যাবে, কিন্তু আমাদের যে রাস্তাঘাট খুবই কম এবং সেগুলোর মেরামত ঠিক মতো হচ্ছে না। ওকে, জাতীয় সড়কের নাম্বারিং নিয়মটা, জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা, এটাকে আমি তোমাদেরকে ভালো মতো গ্রুপে বুঝিয়ে দেব। ওকে, রাজ্য সড়ক যে রয়েছে রাজ্যের রাজধানী, জেলা, মহকুমা, শহরকে যুক্ত করে। মাইলস্টোন কি থাকে? সবুজ এবং সাদা। মোট সড়কের কত পার্সেন্ট এই রাজ্য সড়ক? 2.64%। তাহলে জাতীয় সড়ক হচ্ছে 2.19% ছিল এবং রাজ্য সড়ক 2.64% হচ্ছে রাজ্য সড়ক। এই যে টোটাল ইন্ডিয়াতে কত লক্ষ বললাম? 67 লক্ষ। 67 লক্ষর মধ্যে 2.64% হচ্ছে রাজ্য সড়ক আছে। ওকে, মহারাষ্ট্রেও কিন্তু রাজ্য সড়ক সব থেকে বেশি। আবার ওই ঘুরে ফিরে মহারাষ্ট্র জাতীয় সড়কেও জিতে গেল, রাজ্য সড়কেও সব থেকে বেশি। তারপরে রাজ্যের কথা বলতে গেলে কর্ণাটক এবং গুজরাট এরা পিছিয়ে আছে, কিন্তু এরা মহারাষ্ট্রের পরেই আছে, এদের কাছে সব থেকে বেশি রাজ্য সড়ক আছে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে দেখো দীর্ঘতম রাজ্য সড়ক হলো SH4। ওকে,
স্টেট হাইওয়ে 4 ঝালদা থেকে সেটি দীঘা অবধি যায় 466 কিমি, এটুকু মনে রাখতে হবে। ওকে, এরপরে ভারতের সড়কের নতুন নাম্বারিং নিয়ম, এগুলো আমরা পড়লাম। ওকে, এটাও পড়লাম। এবার আমরা আসি জেলা সড়কের মধ্যে। জেলা সড়ক কি? জেলা সড়ক হচ্ছে জেলা সদর মহকুমা শহরগুলিকে যুক্ত করে ডিস্ট্রিক্ট রোডওয়ে এটাকে বলা হয়। ওকে, জেলার মধ্যে যেটা বিখ্যাত শহর অথবা যেখানে জেলা হাইকোর্ট রয়েছে সেই জায়গাগুলোতে জেলা সড়ক তুমি দেখতে পাবে। ওকে, কালো সাদা এটি মাইলস্টোন দেখতে পাবে। মোট সড়কের 10.17% তুমি এখানে দেখতে পাবে। 67 লক্ষর মধ্যে তাহলে কত পার্সেন্ট হচ্ছে? 67 লক্ষর মধ্যে প্রায় 6 লক্ষ হচ্ছে এই জেলা সড়ক পড়ে। ভারতের মধ্যে মহারাষ্ট্র আবার ঘুরে ফিরে মহারাষ্ট্রই জিতলো, 6.32 লক্ষ কিমি কিন্তু এ জিতেছে। ওকে, এরপরে গ্রাম্য সড়ক, সব থেকে বেশি গ্রামের সড়কই রয়েছে ভারতবর্ষের মধ্যে, সেটা কত পার্সেন্ট? আমাদের 72%। ওকে, ভারতের মধ্যে 72% হচ্ছে গ্রামের রাস্তা, তার জন্য আমাদের গাড়ি ঘোড়া চালাতে অসুবিধা হয়। ভারতের গ্রাম্য সড়কের দৈর্ঘ্য পৃথিবীর মধ্যে সর্বাধিক, যদি এটা এমসিকিউ আসে যে কোন দেশের গ্রামের সড়ক সব থেকে বেশি সর্বাধিক অথবা সব থেকে বেশি লম্বা, সেটা হচ্ছে আমাদের ভারতের গ্রামের সড়ক। কত? 45.36 লক্ষ কিমি, এগুলো লিখে রাখবে। এখানকার মাইলস্টোন আমরা কি কালারে দেখতে পাই? দেখতে পাই আমরা লাল সাদা কালারে। এখানে কোন কোন সেই যোজনাগুলো রয়েছে? প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, ভারত নির্মাণ, এগুলো। এখানে কে টাকা ঢালে? ভারত সরকার, বিশ্ব ব্যাংক, এশিয়ান উন্নয়ন ব্যাংক, সবাই। এবার মহারাষ্ট্র কিন্তু মনোপলি আমরা দেখতে পাচ্ছি। মনোপলি মানে কি? মনোপলি মানে হচ্ছে এমন একটা বিজনেসে থাকা যেখানে তুমি একাই ওই বিজনেসটা করছো। মহারাষ্ট্রের মধ্যে সব থেকে বেশি সড়ক আছে, তাই সে ভারতবর্ষের মধ্যে সব দিকেই কিন্তু জিতে যাচ্ছে। পরিবহন ভালো মানে সব কিছু ভালো, তার জন্যই সব থেকে বড় সেলিব্রিটিসরা, বড় বড় ইন্ডাস্ট্রি, বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট সবাই সেখানেই থাকে, তাই না? তো মহারাষ্ট্র জাতীয় সড়কেও জিতলো, রাজ্য সড়কেও জিতলো, জেলা সড়কেও জিতলো, গ্রাম্য সড়কেও জিতলো। এরপরে আমরা চলে আসি ভারতের সড়ক পথের বন্টন। গ্রাম্য সড়ক তাহলে আমরা দেখলাম 72%, জেলা সড়ক 10%, শহরে 8%, প্রকল্প সড়ক 5%, রাজ্য সড়ক 2%, জাতীয় সড়ক 2.19%। তো মনে রাখবে জাতীয় সড়কের পার্সেন্টেজটা এবং রাজ্য সড়কের পার্সেন্টেজটা, জেলা সড়কের পার্সেন্টেজ এবং গ্রাম্য সড়কের পার্সেন্টেজটা। ওকে, সব থেকে বেশি কোন শহর রয়েছে, মানে সড়ক রয়েছে? গ্রাম্য। সব থেকে কম জাতীয়। এগুলো কিন্তু নোট ডাউন করে রাখবে। ওকে, এরপর সড়কের রক্ষণটা কে করে? সড়কটা, এতগুলো যে সড়ক রয়েছে সেখানে কোনো যদি ক্রাইম হয় বা সেখানে যদি কোনো, ধরে নাও কোনো রাস্তা খারাপ হলো, সেগুলো দেখরেখ কে করে? জাতীয় সড়কে করে NHAI, মানে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, বা সেটাকে NHIDCLও বলে, কেন্দ্র সরকারের। তারপর রাজ্য সড়ক কে নির্মাণ করে? PWD, পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট। জেলা পরিষদও, জেলা সড়কেরও তাই PWD বা জেলা পরিষদ করে। আর গ্রাম্য সড়ক তোমাদেরকে আমি বললাম গ্রাম পঞ্চায়েত অথবা পঞ্চায়েত সমিতি অথবা জেলা পরিষদ। ওকে, এবার দেখে নাও সমস্ত কনসেপ্টগুলো এখানে আমি তোমাদের জন্য দিয়ে দিয়েছি। সব থেকে বেস্ট ওয়েতে তোমাদেরকে কিন্তু পড়ানো হয়, নোটস দেওয়া হয়। এই অ্যানিমেটেড নোট দিয়ে কিন্তু তোমরা আমার আলফা ব্যাচের মধ্যে পড়তে পারবে। অ্যাপের মধ্যে এই নোটগুলো দেওয়া রয়েছে, তুমি পড়ো, তুমি এই লেকচারগুলো অ্যাটেন্ড করো, একটিও এমসিকিউ তোমাদের বাদ যাবে না। সব থেকে বিশেষ ব্যাপার হলো আমরা সব থেকে ইন্টারেস্টিংলি পড়ি এবং ডিপ ডিটেল করে পড়ি। আর এগুলো এক একটা কাহিনী, পড়া আমি বলবো না, আমি তোমাদেরকে কাহিনী শোনাচ্ছি, তোমরা কাহিনী শোনো। ওকে, এখানে কিন্তু এমসিকিউ আমি দেখিয়েছি লাক্ষাদ্বীপ ভারতবর্ষের মধ্যে পড়ে, সেখানে কোনো সড়ক নেই, মনে রাখতে হবে। ওকে, এটা এমসিকিউ আসতে পারে। ওকে, এরপরে গ্রাম্য সড়ক নির্মাণে কে কে টাকা দেয় এটাও দেখে নিও। ওকে, নেক্সট মাইন্ড ম্যাপটা দেখে নিও। এবার জাতীয় সড়ক, এগুলো আমরা পড়ব। প্রাচীনতম এবং ব্যস্ততম জাতীয় সড়কের যদি কেউ নাম বলে তাহলে NH-19, NH মানে ন্যাশনাল হাইওয়ে 19। ওকে, এটার নাম দেওয়া হয়েছে, নম্বরিং দেওয়া হয়েছে। কলকাতা থেকে দিল্লি সব থেকে প্রাচীনতম এবং ব্যস্ততম সড়ক, সেখানে কিন্তু বলতে গেলে সব থেকে বেশি গাড়ি ঘোড়া চলাচল করে। এবং দিল্লি এবং কলকাতার একটা যে রিলেশন রয়েছে, এটা কারণ কি? আগে রাজধানী
কলকাতা ছিল, তারপর দিল্লিতে রপ্তানিত হলো, সেটা রাজধানীটা চলে গেল সেখানে। এর ফলে কি মানুষজন যারা কলকাতায় বিজনেস করতো তারা দিল্লি চলে গেল, কিন্তু কলকাতার মধ্যে তাদের বাড়িঘরও থেকে গেল। তো এভাবেই করে কিন্তু মানুষজন দিল্লিতে আর কলকাতাতে আসা যাওয়া করে। আর কলকাতায় এখনও বিজনেস চলছে, এখনও বন্দর রয়েছে, এখনও অনেক জিনিসপত্র আসে, যেমন কাপড় বস্ত্র বলো, কাগজ শিল্প বলো, এগুলোতে কলকাতা কিন্তু এগিয়ে যাচ্ছে, পুরো দেশের মধ্যে ভালো একটি পজিশনে আছে। তার জন্য এই সড়কপথে সবথেকে বেশি তোমরা গাড়ি ঘোড়া দেখতে পাবে। ক্ষুদ্রতম যদি ন্যাশনাল হাইওয়ে বলো, NH966B, যেটা উইলিংডন থেকে কোচি অবধি চলে, মানে দক্ষিণ ভারতের মধ্যে এটা রয়েছে। উচ্চতম যদি বলো NH3, মানে লে থেকে মানালি, লে লাদাখ জানো, লে হচ্ছে একটা জায়গা, সেখান থেকে মানালি পর্যন্ত যেতে গেলে এই উচ্চতম NH3 তোমাদের নিতে হবে। দীর্ঘতম যদি বলো NH44, যেটা শ্রীনগর, মানে সেই কাশ্মীর থেকে শুরু করে কন্যাকুমারী একদম ভারতের বুক দিয়ে এই কিন্তু রোডটি যায়। এটা তুমি পুরোপুরি উপর থেকে নিচ অবধি যেতে পারবে, সব থেকে দীর্ঘতম সড়কপথ এটা বলতে পারো। নেক্সট এশিয়ান হাইওয়েতে আমরা চলে আসলাম। এশিয়ান হাইওয়ে মানে কি, যেই যে পুরো এশিয়া মহাদেশ এটিকে জুড়ে দিয়েছে এক দেশের সঙ্গে আরেক দেশকে, তো এশিয়ান হাইওয়ে এগুলোকে বলা হয়। রাষ্ট্রসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক এর তত্ত্বাবধানে ইউরোপ ও এশিয়ার মধ্যে 32টি দেশের মধ্যে কিন্তু 1992 সালে চুক্তি হয়। এটি দ্রুতগামী একটি সড়কপথ তৈরি হয় এই সড়কপথগুলো। তাহলে এশিয়ান হাইওয়ে কেন তৈরি করা হয়েছিল? এশিয়া এবং ইউরোপ কান্ট্রিকে কানেক্ট করার জন্য, এশিয়া এবং ইউরোপের যে সেই দেশগুলো সেগুলো কানেক্ট করার জন্য। জাপানের টোকিও থেকে বুলগেরিয়ার সোফিয়া পর্যন্ত H1 হলো বিশ্বের দীর্ঘতম এশীয় ওয়ে। তাহলে যদি আমি বলি এশিয়া ওয়েটা সব থেকে দীর্ঘতম কোনটা, তাহলে H1 বলতে হবে। কোথা থেকে কোথায়? জাপানের টোকিও থেকে সোফিয়া অবধি তোমরা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছ। ভারতের এশিয়ান হাইওয়ে দৈর্ঘ্য সর্বাধিক, ভারতীয় এশিয়ান হাইওয়ে দৈর্ঘ্য সর্বাধিক, দৈর্ঘ্যের বিচারে এরপর চীনের স্থান। আচ্ছা, ভারতের মধ্যে এশিয়ান হাইওয়ে সবথেকে বেশি রয়েছে, তারপরে চীন রয়েছে এরপরে। ওকে, এশিয়ান হাইওয়ে তো এশিয়ার মধ্যে কিন্তু অনেকগুলো দেশ রয়েছে, যেমন জাপান রয়েছে, পাকিস্তান রয়েছে, চীন রয়েছে, তাই না, ইন্ডিয়া রয়েছে। তো এই যে হাইওয়েগুলো তৈরি হচ্ছে, কে টাকা দেয়? সেগুলোতে এশিয়ার সমস্ত বড় বড় দেশগুলো টাকা দেয়, যেমন চীন, তারপর জাপান, ভারত রয়েছে, এরা মায়ানমার, থাইল্যান্ড, এরা টাকা দিচ্ছে। সঙ্গে কি হচ্ছে যে ওয়ার্ল্ড ব্যাংক বা এশিয়া ব্যাংক, সেইখান থেকেও কিন্তু টাকা দেওয়া হয় এই সড়কগুলো তৈরি করার জন্য। এই সড়ক যদি তৈরি না হয়, এক দেশ থেকে আরেক দেশে মালপত্র যেতে পারবে না। যেমন আমাদের দেশ থেকে প্রচুর পরিমাণে আম পাঠানো হয় জাপানে, আর সেই আম দিয়ে কিন্তু আমাদের ভারতবর্ষে অনেক টাকা ইনকাম হয়। ওকে, লক্ষ লক্ষ কোটি টাকা ইনকাম হয়। আর এটার জন্য কিন্তু আমাদের ভারতের জিডিপি গ্রো করছে। তো এই যে পরিবহন, এই এশিয়ান হাইওয়ে যদি ঠিক না থাকে তাহলে আম যাবে কিভাবে? তো এই জন্য এটাকে ঠিক রাখা দরকার, আর আমাদের দেশগুলোই কিন্তু এগুলোকে ঠিক রাখে। ওকে, অর্থের যোগান তাহলে কে কে দেয় আমি ভালো মতো বললাম। দক্ষিণ কোরিয়াও রয়েছে তার মধ্যে, H1 থেকে H8 পর্যন্ত এগুলো রয়েছে। ওকে, ইন্টারকন্টিনেন্টাল মানে এগুলো মহাদেশের মধ্যেই হয়, মহাদেশের মধ্যেই চলে, এশিয়ার মধ্যেই হয়। ওকে, এরপরে আমরা চলে আসি সীমান্ত সড়কপথ। খুব সব থেকে ফেভারিট আমার সড়কপথ, কেন বলো তো? কারণ সীমান্ত সড়কপথ সব থেকে স্মুথ থাকে, সব থেকে ভালো কোয়ালিটির থাকে, এবং সেখানকার কোডসগুলো পড়বে না তুমি, মানে রাস্তার মধ্যে বোর্ডগুলোতে লেখা থাকে না শায়রিগুলো, সেগুলো পড়ে একদম খুবই মানে মন খুশি হয়ে যায়। কারণ কি, তোমরা কোনোদিনও হলে যদি তোমরা পারো শিলিগুড়ি থেকে কালিম্পংয়ের রাস্তা নেবে, যেগুলো বাগরাকোট গরুবাথান ব্রিজ হয়, ওকে, সেখানে দেখবে এত সুন্দর সুন্দর কোটস লেখা আছে। সেই হাইওয়েকে বলা হয় ব্রো। ওকে, ব্রো মানে কি, বর্ডার রোডস। ওকে, বর্ডার রোডস। তো এইটা বর্ডার রোডস অর্গানাইজেশনকে বলা হয় ব্রো, এবং কোটসগুলো এরকম লেখা থাকে, ব্রো ধীরে চলো नहीं তো চল নেই পাওগে, এরকম উল্টা পাল্টা কোটস লেখা থাকে, পরে কিন্তু খুব সুন্দর মনে হয়। তো ব্রো, এই যে সীমান্ত সড়কপথ খুবই সুন্দর একটা সড়কপথ, যেটা ভারতের কিন্তু দুর্গম জায়গাগুলোতে আর্মিদেরকে পৌঁছানোর জন্য তৈরি হয়। ঠিক আছে, এই ব্রো তাহলে বর্ডার রোডস অর্গানাইজেশন শুধুমাত্র আর্মিদের জন্য রোডগুলো তৈরি করে, কিন্তু এখানে জাতীয় যে কোনো গাড়ি যেতে পারবে, যে কোনো মানুষজন চলাচল করতে পারবে, ঠিক আছে, ঘুরতে যেতে পারবে। তো ব্রো, এই যে রোডসগুলো রয়েছে
সেগুলো প্রতিষ্ঠাকাল হয় 1960 সালে। সীমান্ত সড়কের দৈর্ঘ্যে অরুণাচল প্রদেশ কিন্তু প্রথম। আমাদের ভারতবর্ষের মধ্যে যদি সবথেকে বেশি বর্ডার রোডস বলো তাহলে অরুণাচল প্রদেশে রয়েছে। অরুণাচল প্রদেশ কিন্তু চীনের পার্শ্ববর্তী। ওকে, এরপরে সীমান্ত সড়কের আকাশ ছোঁয়া রেকর্ড লাদাখে 2023 সালে লিকারু মিক থামো এখানে ভালো মতো দেখি, লিকারু মিগলা ফুচকে রোড, এটা হচ্ছে সব থেকে উঁচু বর্ডার রোড। ওকে, সব থেকে উঁচু বর্ডার রোড, এটা ভারতে তৈরি হয়েছে 2023 সালে। 2020 সাল পর্যন্ত ভারতে নির্মিত মোট সীমান্ত সড়কের দৈর্ঘ্য প্রায় 60,000 কিমি। যখন থেকে নতুন সরকার এসেছে তারা বেশি বেশি করে বর্ডার রোডসগুলো বানিয়েছে। বর্ডার রোড সব থেকে বেশি প্রয়োজনীয় আমাদের ভিতরের রোডসগুলোর থেকেও, কারণ আর্মিরা যদি বর্ডারে সময় মতো না পৌঁছতে পারে তাহলে কিন্তু দেশে অনেক বড় বড় বিপদ আসতে পারে। তার জন্য মনে রাখতে হবে এই রোড সব থেকে ইম্পর্টেন্ট। আর ব্রো কি, এটা কিন্তু এমসিকিউ আসতে পারে। বর্ডার রোডস অর্গানাইজেশন, তুমি ভেবো না ওটা ব্রাদার ভেবো না। ওকে, পূর্বে এই রেকর্ডস কিন্তু উমিংলার কাছে ছিল, তারপর এটা লাদাখে চলে গেছে। লাদাখে 2023 সালে ওই যে বললাম হাইওয়ে তৈরি হচ্ছে, সেখানে লিকারু মিগলা ফুচকে রোড তৈরি হয়েছে, যেটা অনেক উপরে। তারপরে আমরা এক্সপ্রেসওয়ে, যেটা আমাদের সবার ফেভারিট, যেখানে যত স্পিডে পারো গাড়ি চালাও, ঠিক আছে। এখানে রেসিং কারগুলো চলে, এখানে রেসিং বাইকগুলো চলে, এগুলোকে বলা হয় এক্সপ্রেস হাইওয়ে। এটা কারা রক্ষণাবেক্ষণ করে? ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, NHAI, মানে জাতীয় সড়ক, এগুলো হয়। ওকে, তারপরে কি দিল্লি থেকে নয়ডা ডাইরেক্ট ফ্লাইওয়ে রয়েছে, 2001 সালে তৈরি হয়েছিল, ভারতের সর্বপ্রথম এক্সপ্রেস হাইওয়ে। মনে রাখতে হবে বৃহত্তম কি, মুম্বাই নাগপুর এক্সপ্রেস হাইওয়ে ভারতের বৃহত্তম। তারপরে কি, দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, বেলঘরিয়া ও কোনা এক্সপ্রেস হাইওয়ে মনে রাখতে হবে। পশ্চিমবঙ্গের মধ্যে এগুলো উদাহরণ, ঠিক আছে। যদি বলো যে পশ্চিমবঙ্গে কোথায় গিয়ে গাড়ি ভালো চালানো যাবে, তাহলে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, বেলঘরিয়া, তারপর কোনো এক্সপ্রেসওয়ে, এগুলো হাইওয়েতে। বিখ্যাত পথ এক্সপ্রেসওয়ের মধ্যে যমুনা, আগ্রা, লখনৌ, ঠিক আছে, এগুলো হচ্ছে যমুনা এক্সপ্রেসওয়ে রয়েছে, আমি গিয়েছিলাম ওটাতে, খুবই স্মুথ রাস্তা একদম। গঙ্গা হাইওয়ে, ওই যে তোমরা হয়তো শুনেছো F1 তো সবাই জানো, যেখানে রেস হয়, রেসিং কারগুলো যেখানে চলে, সেই F1 কিন্তু যমুনা এই এক্সপ্রেসওয়ের আন্ডারেই আছে। যমুনা এক্সপ্রেসওয়ের কাছেই সেই কিন্তু F1-এর যে ট্র্যাকসগুলো সেগুলো রয়েছে। পারলে কোনো দিন অবশ্যই যেও, যখন তুমি আগ্রার দিকে যাবে দিল্লি থেকে, তখন এটা তুমি পেয়ে যাবে। তারপর কি, সোনালী চতুর্ভুজ, আমরা কিন্তু এটা একটা দেখতে পাই। কি চতুর্ভুজ বলা হয় এটাকে? সোনালী চতুর্ভুজ। কারণ আমাদের ভারতবর্ষের সব থেকে সেই বিখ্যাত এবং সব থেকে গুরুত্বপূর্ণ শহরগুলিকে কানেক্ট করে দেয় এই সোনালী চতুর্ভুজ। অথবা এই যে সোনালী চতুর্ভুজ দেখছো, এগুলো অ্যাকচুয়ালি রোডস। প্রথমেই কলকাতা থেকে চেন্নাই, চেন্নাই থেকে মুম্বাই, মুম্বাই থেকে দিল্লি, দিল্লি থেকে কলকাতা, মানে পুরো ভারতবর্ষের একটা প্রদক্ষিণ করে দিলে তুমি মিডল দিয়ে। তো এই যে ইম্পর্টেন্ট চতুর্ভুজটা, এটাকে বলা হয় সোনালী চতুর্ভুজ। এটি দেশের সড়ক পরিবহন ব্যবস্থা যুগান্তকারী বিপ্লব ঘটিয়েছে। বর্তমানে ভারতের বৃহত্তম, বিশ্বের পঞ্চমতম বৃহত্তম সড়ক প্রকল্প হচ্ছে সোনালী চতুর্ভুজ, যেটা কি কাজ কিন্তু চলছে এবং কমপ্লিটও হয়ে গেছে। মোট দৈর্ঘ্য দেখো 5,846 কিমি, 13টি রাজ্য রয়েছে। তাহলে এটা আসতে পারে সোনালী চতুর্ভুজের মধ্যে কয়টি রাজ্য রয়েছে? 13টি। এখানে কোন কোন হাইওয়ে রয়েছে? NH-19, NH-48, ঠিক আছে, NH-16, এগুলো রয়েছে। তাহলে এগুলোও কিন্তু আসতে পারে। তো সব থেকে কম বাহু কোনটা? দিল্লি থেকে মুম্বাই। মুম্বাইটা কোথায়? এখান থেকে দিল্লি যেতে সব থেকে কম রয়েছে, কত? 1290 কিমি মাত্র। তাহলে এখান থেকে এটার দূরত্ব কি? এই যে এই যে বাহুটা, এটার দূরত্ব হচ্ছে 1290, ঠিক আছে, 1290। আমি মাউস দিয়ে লিখছি। ওকে ওকে, এরপরে কি আছে? 2001 সালে NSDP এর অধীনে বা 2012 সালে জাতির উদ্দেশ্যে এটাকে তৈরি করা হয়, উৎসর্গ করা হয়। ওকে, অন্ধ্রপ্রদেশ সব থেকে বেশি রয়েছে সোনালী চতুর্ভুজ, আর দিল্লিতে রয়েছে সর্বনিম্ন। এরপরে উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্চিমের করিডোর, এটাকে কানেক্ট করে। অসমের সর্বাধিক রয়েছে। ওকে, বিশালত্ব 17টি রাজ্যকে যুক্ত করে এত কিমি রয়েছে, 7,142 কিমি। এটি অদূর ভবিষ্যৎকে ভারতের বৃহত্তম সড়কপথে কিন্তু প্রকল্প হতে চলেছে। সোনালী চতুর্ভুজকেও এটি ছাপিয়ে দিয়েছে। তাহলে এই করিডোরটার নাম কি? উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম করিডোর। এটা এভাবে একটা রাস্তা তৈরি হচ্ছে, এভাবে।
উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, সোজা না, ওটা তো বাংলাদেশ পার করে যেতে হবে, না হলে জলপথে যেতে হবে। এভাবে একটি রাস্তা তৈরি হচ্ছে। এভাবে তোমরা পুরো ভারতবর্ষ প্রদক্ষিণ করতে পারবে এই রাস্তা দিয়ে। ওকে, কত রয়েছে দেখিয়ে দিলাম এখানে কিমি, এবং এইটা কিন্তু সেই সোনালী চতুর্ভুজের থেকেও বড় হবে বলে রাখি। ওকে, উদ্দেশ্য কি দেখে নাও। ওকে, শ্রীনগর থেকে কন্যাকুমারী, শিলচর থেকে পোরবন্দর, সব জায়গায় যাতে যাওয়া যায়। জাতীয় সড়ক তাহলে আমরা দেখলাম, প্রধানতম দেখলাম আমরা, দীর্ঘতমটা। ওকে ব্রো, আমরা বুঝলাম বর্ডার রোডস অর্গানাইজেশন, কোনোদিন অবশ্যই যেও, আমি যেটা বললাম কালিম্পংয়ের রোড করুবাথান বা সেই বাগরাকোট হয়ে, ওকে বাগরাকোট না সরি করুবাথান হয়ে যাও, বাগরাকোটের রোড তৈরি হচ্ছে, খুবই ধুলোমাখা রোড, ওই দিক দিয়ে কখনই যেও না, ওগুলো তৈরি হতে 10 বছর লাগবে। প্রধান উদাহরণ দিল্লি নয়ডা ফ্লাইওভার, সেটি হচ্ছে এক্সপ্রেসওয়েতে পড়ে, ঠিক আছে, ভারতের প্রথম। এরপরে টপার্স এমসিকিউ দেখে নাও, কিছু কিছু এমসিকিউ রয়েছে। ওকে, এরপরে এনএইচ কিভাবে হয়, শর্টেস্ট কোনটা লংগেস্ট কোনটা দেখে নাও। NH44 হচ্ছে সবথেকে দীর্ঘতম জাতীয় সড়ক, আর সবথেকে ক্ষুদ্রতম হচ্ছে NH966B। ব্রো মানে কি? ব্রো মানে বর্ডার রোড অর্গানাইজেশন, 1960 সালে এটা তৈরি হয়েছিল। সবথেকে উঁচু বর্ডার রোড যদি তোমাকে কেউ বলে, তাহলে 2023 সালে লিকারু মিগলা, যেটা কি লাদাখে তৈরি হয়েছে, সবথেকে উঁচুতে এটা বর্ডার রোড রয়েছে। রোড মানে রাস্তা জাস্ট, ঠিক আছে। ওকে, মেগা প্রজেক্ট কী চলছে? সোনালী চতুর্ভুজ চলছে। আরেকটা কি চলছে? উত্তর পূর্ব পূর্ব কি ছিল সেটা? উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সেই প্রকল্প, ঠিক আছে। আরেকটি কিছু ছাড়লাম, এই এশিয়ান হাইওয়ের মধ্যে সব থেকে যদি অতীতের কথা বলো, এশিয়ান হাইওয়ে যেটা তৈরি হয়েছিল সেটার নাম হচ্ছে এসকেপ, ESCAP। আর এশিয়ান হাইওয়ে 1 সেটা হচ্ছে দীর্ঘতম, কোথা থেকে কোথায়? টোকিও থেকে, মনে আছে? টোকিও থেকে কোথায়? সোফিয়া, ঠিক আছে, টোকিও থেকে সোফিয়া। খুবই ইন্টারেস্টিং না বলো, এভাবে যদি পড়া যায় কমিক বুকের মাধ্যমে। যদি তোমাদের ইচ্ছা হয় আমার এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, তুমি আমার কাছে আলফা ব্যাচ নিতে পারো। পুরো সিলেবাসটি আমি এভাবে তোমার কমপ্লিট করে দেবো, খুবই ইন্টারেস্টিংলি। আর মক টেস্ট হবে, সঙ্গে তুমি এই চ্যাপ্টার বাই চ্যাপ্টার নোটস পাবে, এমসিকিউ সিরিজ পাবে, অনেক বেশি ডিটেলভাবে আমরা পড়ি। ওকে, আর সব থেকে বেশি কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি। ভারতের লাইফলাইন তবে হলো এই সড়কপথ, যা যা আমরা পড়লাম, ঠিক আছে, শিরার মতো কাজ করে। আবার মেগা করিডোরটা আমরা দেখলাম কি, সেই যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমটা। ওকে, উত্তর দক্ষিণে কি কি রয়েছে? জম্মু ও কাশ্মীর থেকে তামিলনাড়ু, তাহলে এই জম্মু কাশ্মীর থেকে তামিলনাড়ু অবধি এটা যাবে, এটা হবে 4000 কিমি। জাতীয় সড়ক হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 44, এটা অলরেডি তৈরি হয়ে গেছে। পূর্ব পশ্চিম করিডোর, এটাও অলরেডি তৈরি হচ্ছে, যেটা পোরবন্দর থেকে শিলচর, মানে একদম শেষ পার্ট ভারতের পূর্ব দিকে, গুজরাটের পোরবন্দর থেকে অসমের শিলচর অবধি। দৈর্ঘ্য কত? 3142 কিমি। জাতীয় সড়কের নাম NH27। ওকে, মেগা করিডোরের মহামিলনটা কোথায় হচ্ছে? ঝাঁসিতে হচ্ছে। এই যে এটা মিলনস্থলটার নাম কি? ঝাঁসি। ওকে, কোথায়? উত্তরপ্রদেশের ঝাঁসিতে। ওকে, এবার এটাকে কে সাপোর্ট করছে? NHAI, মানে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, এরা কিন্তু দিচ্ছে এই, এটাকে ভালো মতো পড়বো আমরা। NHDPটা কি? 1999 সালে এটা তৈরি হয়। দেশে মোট এত কিমি, 83,677 কিমি তারা নির্মাণ করে। 2022 সালের মার্চ পর্যন্ত তারা 24,800 কিমি সম্পূর্ণ করে নিয়েছে। লক্ষ্য কি তাহলে? দেশে এত কিমি পূর্ণ করবে, আর 24,000 অলরেডি হয়ে গেছে। তার মানে খুব জোর আর 10 বছরের মধ্যে 50,000 না হলেও 60,000 পেরিয়ে যাবে একদম। ভারতমালা, এখানে দেখতে পাচ্ছ বৃহত্তম ভারতের দ্বিতীয় বৃহত্তম সড়ক প্রকল্পের নাম হচ্ছে ভারতমালা পরিযোজনা। এখানে কি হবে? 550টি জেলার সদর সংযোগকারী হবে, 4 থেকে 8 লেন যুক্ত। বাপরে, 4 থেকে 8 লেন! এখন আমরা দেখি 2 লেন 3 লেন, 2 লেন 3 লেন মানে বুঝতে পারছো তো, মানে দুদিকে গাড়ি চলবে এরকম। আমরা এখানে কি দেখবো? 4 থেকে 8 লেন। ওকে, তারপর কি? ভারতমালার প্রধান বৈশিষ্ট্য কি থাকবে? 55টি সেখানে জেলা সদর থাকবে, 50টি জাতীয় করিডোর থাকবে, 24টি লজিস্টিক পার্ক থাকবে। ওকে, এইসব থাকবে। সোনালী চতুর্ভুজের তাহলে আমরা পড়লাম পরিকাঠামো, এগুলো সব পড়লাম, পরিকাঠামোটা আমরা ডিটেলে পড়বো। রাজপথের রাজা NH44 আমরা পড়লাম, সব থেকে দীর্ঘতম। কোন কোন রাষ্ট্র দিয়ে যাচ্ছে, কোন কোন রাজ্য দিয়ে যাচ্ছে দেখে নাও। ওকে,
এরপরে দেখো গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, এটা কাকে বলা হয়? পশ্চিমবঙ্গের হাওড়ার ডানকুনি থেকে পাকিস্তানের পেশোয়া পর্যন্ত। তাহলে পশ্চিমবঙ্গের হাওড়ার ডানকুনি থেকে পাকিস্তানের পেশোয়ার পর্যন্ত সেই রোডটার নাম কি? গ্র্যান্ড ট্যাঙ্ক রোড। এটাকে কে নির্মাণ করেছিলেন? শের শাহ সুরি। ওকে, শের শাহ সুরি, তার নামে কিন্তু এই সড়কের নাম দেওয়া হয়েছিল সড়ক ই আজম, বা এখনকার নাম জিটি রোড অথবা গ্র্যান্ড ট্যাঙ্ক রোড। ওকে, এটাকে এখন পুরনো নাম ছিল NH2, এখন নতুন নাম দেওয়া হয়েছে NH19। গ্রিন করিডোর কি? গ্রিন করিডোর হচ্ছে শহর অঞ্চলে অনেক জঞ্জাট লাগে, যেটা শিলিগুড়ির মধ্যে নেই, কলকাতায় নেই বললেই চলে। কারণ শহরের মধ্যে এমন একটা রাস্তা থাকবে যেখান দিয়ে শুধুমাত্র অ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেড অথবা যে ইমার্জেন্সি ভেহিকলগুলো সেগুলো চলবে। যেমন ধরে নাও কোনো ইমার্জেন্সিতে পুলিশের গাড়ি যাচ্ছে, কোথাও কোনো ঝামেলা হয়েছে সেগুলো আটকাতে, সেগুলোর জন্য এই গ্রিন করিডোর তৈরি হবে। এটা কিন্তু 2014 সালে চেন্নাইয়ে সর্বপ্রথম এটা কিন্তু তৈরি করা হয়েছে। ওকে, এবং সফলভাবে অঙ্গ প্রতিস্থাপনও করা হয়। মানে হার্ট ট্রান্সপ্ল্যান্টের একটা রোগী ছিল, সেই রোগীটাকে সঙ্গে সঙ্গে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এলিভেটেড ওয়াইল্ড লাইফ করিডোর, এগুলো তুমি আসামে দেখতে পাবে। আসামের দিকে যদি যাও তাহলে দেখতে পাবে রোডটা উপর দিয়ে যাচ্ছে এবং নিচের দিয়ে জঙ্গল রয়েছে। তো জঙ্গলের পশু পাখিরা কোনো অসুবিধা হচ্ছে না, তারা হাঁটাহাঁটি করতে পারছে, কোনো গাড়ি ধাক্কা মারছে না, ঠিক আছে। তো আমরা যদি দেখি 44 নম্বর জাতীয় সড়কে, মানে NH44, যেটা সবথেকে বেশি দৈর্ঘ্য সড়ক, সেখানে বাঘ্র সংরক্ষণ কেন্দ্রতে এই করিডোর কিন্তু রয়েছে, ঠিক আছে। পার্চ বা পেঞ্চ এই বাঘ্র সংরক্ষণ কেন্দ্রতে রয়েছে। ওকে, সড়ক পথে তাহলে আমরা বুঝতে পারলাম কি কি গ্রাম আর শহরকে যোগ করে প্রাকৃতিক সম্পদকে নিয়ে আসা যায়, কৃষি উন্নতি ঘটে, শিল্প উন্নতি ঘটে। তারপর কি, এই যে MCQ-গুলো আমরা দেখলাম, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম করিডোর কোথায় এসে মিললে, ঝাঁসিতে, উত্তরপ্রদেশের, সব কিছু আমরা পড়লাম, ঠিক আছে। তোমরা কিন্তু এগুলোকে নোট ডাউন করে নিও। আর আমি আশা করছি আজকের এই ক্লাসটি খুব সহজে আমি বোঝাতে পারলাম। এটাও তোমরা দেখে রাখো যে সড়কপথ, বন্দর, বাণিজ্যর কিন্তু জীবন শক্তি। ধরে নাও কোনো একটা জিনিসপত্র বন্দরে তো এলো, বন্দরে মানে কি, সেই ধরে নাও মুম্বাইয়ে এলো, তো মুম্বাইয়ে আসার পরে সেটাকে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া অথবা শপিং মলগুলোতে নিয়ে যাওয়া অথবা বাড়ি বাড়ি পৌঁছে দেবে কে? সেটা সড়ক পথে পৌঁছাতে হবে। সেখানে তো জল যায় না যে জাহাজটা একদম বাড়ি বাড়ি গিয়ে প্যাকেট ফেলে দিয়ে আসবে, তাই না, বা পার্সেল দিয়ে আসবে। তার জন্য সড়ক পথ আর বন্দর পথ কিন্তু একের সঙ্গে জড়িত রয়েছে। তো এগুলো কিন্তু কলকাতা, মুম্বাই, চেন্নাই, প্যারাদ্বীপ সবগুলোই কিন্তু পরিবহন ব্যবস্থা দুটোতেই কাজে লাগে, জলপথ এবং সড়কপথ, এগুলো মনে রাখতে হবে। সড়কপথ কী করে? কর্মসংস্থান করে, অর্থনীতিকে চালায়, বেকারত্ব দূর করে, জাতীয় সুরক্ষাতে কাজ করে। আমি পড়ালাম যেটা ব্রো বলা হয়, বর্ডার রোডস অর্গানাইজেশন। ভারতের কাশ্মীর সীমান্ত, উত্তর পূর্ব সীমান্ত, এখানে কিন্তু সেই ব্রো রোডগুলো রয়েছে, তাই না। উত্তর পূর্ব সীমান্ত মানে এই ধরে নাও শিলিগুড়ির কথা বলছি, কাশ্মীরের আসামের কথা বলছি, অরুণাচলের কথা বলছি, এই এরিয়াগুলো। এরপরে সড়ক পথে কী হয়, দুর্গম জায়গাগুলোতে যাওয়া যায়। সড়ক পথে যেমন দার্জিলিং যাওয়াটা আগে কিন্তু সম্ভব ছিল না, কিন্তু সড়ক হয়েছে বলে এখন যে কেউ যাচ্ছে বাইক নিয়ে, তাই না। তারপর স্বল্প দূরত্বে যাওয়ার জন্য সড়ক ইউজ হয়, কাছাকাছি যাওয়ার জন্য সড়ক ইউজ করে। কেউ বলেন না যে জাহাজটা বের করি, যাই একটু বন্ধুর বাড়ি ঘুরে আসি, এরকম তো হয় না। নির্মাণ খুবই সুবিধা, নমনীয় হয়, মানে খুবই কম দামে তাড়াতাড়ি পৌঁছানো যায়, ঠিক না। সড়ক পথের অসুবিধা কী? নির্মাণে খরচা হয়, যেমন সুবিধা হয় নির্মাণ করতে, কিন্তু খরচা বেশি হয়। আমি কিন্তু খরচের কথা বলিনি। ওকে, নির্মাণ করতে সুবিধা হলেও খরচ বেশি হয়। তারপর এই যে সড়ক পথে বেশি জিনিস তুমি নিয়ে যেতে পারবে না, যেমন সড়কের মধ্যে রেল চালাতে পারবে না, রাস্তা খারাপ হয়ে যাবে, তাই না। তার জন্য রেলের লাইন তৈরি করা হয়েছে। সড়ক পথের মধ্যে তুমি ভারী ভারী গাড়িগুলো নিয়ে যেতে পারবে না, নাহলে রাস্তা একদিকে দেবে যাবে। তার জন্য সড়ক পথে তুমি কিন্তু কিছু লিমিটেড জিনিস নিয়ে যেতে পারবে, তাই না। তারপর কি, জ্বালানি এবং মূল্য, এগুলো সড়কপথে কিন্তু ভালোই পড়ে, রেলপথের চেয়ে একটু বেশিই পড়ে। কারণ রেল একসঙ্গে অনেকগুলো ট্রেনে নিয়ে যেতে পারে, সড়কপথে এক একটা গাড়ি আলাদা আলাদা, তো আলাদা আলাদা তেল লাগে, অনেক বেশি খরচা হয়। সড়কে বিপদ আছে, অ্যাক্সিডেন্ট এগুলো বেশি হয়। আর কি, সড়কে জ্যাম খুবই লাগে, যে মানুষের অবস্থা একবারে অজ্ঞানের মতো হয়ে যায়। ধোঁয়া বেশি হয়, হর্নের শব্দ হয়, সড়কপথে যানজট বেশি হয়।
আমার এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তবে অবশ্যই কিন্তু এই ভিডিওটিকে লাইক করে দিও এবং একটি কমেন্টে জানিও কেমন লেগেছে। সাবস্ক্রাইব করে নিও আমার এই চ্যানেলকে, কারণ সেমিস্টার 4-এও তোমাদের সঙ্গে কিন্তু আমি রয়েছি, এরকমই মজাদার ক্লাসেস নিয়ে আসবো অ্যানিমেটেড কমিক নোটসের সাহায্যে। এবং তুমি এই চ্যানেলের মধ্যে বেঙ্গলি, ইংলিশ এবং হিস্ট্রিরও কিন্তু এরকম ক্লাসেস পেয়ে যাবে। আর যদি খুব ভালো লেগে থাকে আলফা ভূগোল ব্যাচটি জয়েন করতে পারো, যেখানে এত ডিটেলেই কিন্তু আমি সমস্ত চ্যাপ্টারগুলিকে পড়িয়ে দিচ্ছি, প্রতিটি টপিক। যেমন রেলপথ, সেটি কিন্তু আলফা ব্যাচের মধ্যে আসবে, ইউটিউবে নয়। তাই অবশ্যই জয়েন করে নাও। আমার দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, অথবা তুমি আমার ডিসক্রিপশনে গিয়ে এসবিআর এডটেক অ্যাপটি ডাউনলোড করে নিয়ে সেখান থেকে ডিরেক্টলি আলফা ভূগোল ব্যাচটি 199 এর বিনিময়ে নিয়ে নিতে পারো। পুরো থার্ড সেমিস্টার তোমাদেরকে পড়ানো হবে। সি ইউ সুন গাইস।